প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইকোনমিক্স ভিডিও ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা ভোক্তার উদ্বৃত্ত ধারণা নিয়ে আলোচনা করেছিলাম। আসলে মানুষের অভাব অসীম, কিন্তু বিশেষ কোনো অভাব বা নির্দিষ্ট কোনো দ্রব্যের অভাব সসীম। তাই কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একটি দ্রব্য ক্রমাগত অধিক পরিমাণ ভোগ করতে থাকে, তখন ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ বা আকাঙ্ক্ষা ক্রমান্বয়ে কমতে থাকে। মোট উপযোগ বাড়ে ঠিকই, কিন্তু তা ক্রমহ্রাসমান হারে। আর এটাই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে অধ্যাপক মার্শাল বলেন, নির্দিষ্ট দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে কোনো ব্যক্তি যে অতিরিক্ত উপযোগ লাভ করে, দ্রব্যটির মজুদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা হ্রাস পায়। অধ্যাপক চ্যাপম্যানের মতে একটি দ্রব্য যত অধিক পরিমাণ পাওয়া যায় বা পেতে থাকি, তার অতিরিক্ত উপযোগ আমরা কম পরিমাণ কামনা করি। অর্থাৎ চ্যাপম্যানের মতে একটি দ্রব্য আমরা যত অধিক পরিমাণ পেতে থাকি, তার অতিরিক্ত বৃদ্ধি আমরা কম পরিমাণ কামনা করি। পরিশেষে একথা বলা যায় যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট দ্রব্য যতই অধিক পরিমাণ ভোগ করতে থাকে, ততই ওই নির্দিষ্ট দ্রব্যের উপযোগ তার নিকট কমতে থাকে। আর অতিরিক্ত একক থেকে প্রাপ্ত উপযোগ তথা প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তবে এই উপযোগ বিধিটি কার্যকরী হতে গেলে কিছু অনুমিত শর্তের প্রয়োজন। সেই অনুমিত শর্ত আমরা এখন বোর্ডে লিখে নেব। এক অনুমিত শর্ত, অনুমিত শর্ত 1 নম্বরে প্রত্যেক দ্রব্যের উপযোগ পরিমাপ যোগ্য। 2, ভোক্তার যুক্তিশীল আচরণ। 3, অভ্যাস আয় রুচি অপরিবর্তনীয়। অপরিবর্তনীয়। 4, নির্দিষ্ট সময় বিবেচ্য। 5, অর্থের প্রান্তিক উপযোগ স্থির। 6, দ্রব্যের একক
সমজাতীয় এবং 7 নম্বরে বাস্তব ভোগের একক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কার্যকারিতার জন্য যে অনিয়মিত শর্তগুলোর প্রয়োজন, তার ভিতরে প্রথমে যেটা হলো প্রত্যেক দ্রব্যের উপযোগ পরিমাপযোগ্য, অর্থাৎ এই তথ্যে যে দ্রব্যগুলো বিবেচনা করা হবে তার প্রত্যেকটির উপযোগ পরিমাপযোগ্য। দ্বিতীয়ত ভোক্তার যুক্তিশীল আচরণ, অর্থাৎ এক্ষেত্রে ভোক্তার আচরণ হবে যুক্তিশীল, কোনো অস্বাভাবিক আচরণ গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ ভোক্তা স্বাভাবিক আচরণ করবে, যুক্তিশীল আচরণ করবে, তাহলে এই বিধিটি কার্যকরী হবে। অভ্যাস, আয় ও রুচি অপরিবর্তনীয়, অর্থাৎ মানুষের আয়, অভ্যাস এবং রুচি সবগুলোই থাকবে স্থির, এগুলো কোনো পরিবর্তন হবে না। যদি স্থির থাকে, অপরিবর্তনীয় থাকে, তাহলে এই বিধিটি কার্যকরী হবে। নির্দিষ্ট সময় বিবেচ্য, অর্থাৎ এখানে সময়কে স্থির ধরা হয়েছে, একটি নির্দিষ্ট সময়ের জন্য এই বিধিটি কার্যকর, নির্দিষ্ট সময়ের পর বিধিটি কার্যকর নাও হতে পারে, অর্থাৎ সময় স্থির ধরা হয়েছে। অর্থের প্রান্তিক উপযোগ স্থির, এই তথ্য কার্যকারিতার জন্য অর্থের প্রান্তিক উপযোগ স্থির ধরা হয়েছে, অর্থাৎ ধনী দরিদ্র সবার কাছে অর্থের প্রান্তিক উপযোগ একই ধরা হয়েছে। অর্থের প্রান্তিক উপযোগের কোনো তারতম্য এখানে পরিলক্ষিত হবে না, অর্থের প্রান্তিক উপযোগ হবে স্থির, তাহলে এই বিধিটি কার্যকর হবে। দ্রব্যের একক সমজাতীয়, আবার দ্রব্যের এককগুলো হতে হবে সমজাতীয়, অর্থাৎ প্রতিটি আপেল হতে হবে, আমরা যদি আপেল ধরে নিই তাহলে প্রতিটি আপেল, একটি আপেল যদি 100 গ্রাম হয় তাহলে প্রতিটি আপেলই হতে হবে 100 গ্রাম, অর্থাৎ সমজাতীয় হতে হবে, তাহলে এই বিধিটি কার্যকরী হবে। অথবা 1 গ্লাস পানি যদি 250 গ্রাম হয় তাহলে প্রতিটি গ্লাসের পানি 250 গ্রাম হতে হবে, অর্থাৎ দ্রব্যের এককগুলো হতে হবে সমজাতীয়, অর্থাৎ একই পরিমাণ হতে হবে। তারপরে বাস্তব ভোগের একক, অর্থাৎ ভোগের এককও হতে হবে আবার বাস্তবসম্মত। যেমন একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে গ্লাস ভর্তি পানি দিতে হবে, গ্লাস ভর্তি পানি না দিয়ে আমরা যদি 1 চামচ করে পানি দেই তাহলে এই বিধিটি কার্যকর হবে না, অর্থাৎ বাস্তব ভোগের একক থাকতে হবে। এই অনিয়মিত শর্ত যদি বিদ্যমান থাকে তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকরী হয়। আর সেই ক্ষেত্রে আমরা একটি সূচি এবং একটি রেখাচিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করতে পারি। প্রথমে আমরা একটি সূচি নিতে পারি। এই সূচি প্রথম কলামে আমরা দ্রব্যের একক দেখাইছি, দ্বিতীয় কলামে টোটাল ইউটিলিটি অর্থাৎ মোট উপযোগ, এবং তৃতীয় কলামে মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ প্রান্তিক উপযোগ পরিমাপ করা হয়েছে। এখানে প্রথম একক ভোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ উভয়টাই সমান। সূচিতে লক্ষ্য করলে দেখতে পাই প্রথম একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ 5, প্রান্তিক উপযোগ 5, অর্থাৎ উভয়টাই সমান। এরপরে ভোক্তা ভোগের পরিমাণ বৃদ্ধি করে 2, 3 এবং 4 একক করলে দেখা যায় মোট উপযোগ বৃদ্ধি পায়, 5 থেকে 8 হয়, 8 থেকে 10 হয়, 10 থেকে 11 হয়, অর্থাৎ মোট উপযোগ প্রথম এককের পর ভোগের পরিমাণ বৃদ্ধি করলে, অর্থাৎ সূচি অনুযায়ী 4 একক পর্যন্ত ভোগের পরিমাণ বৃদ্ধি করলে মোট উপযোগ বৃদ্ধি পায়, অর্থাৎ 5 একক থেকে 8 হয়, 8 থেকে 10 হয়, 10 থেকে 11 হয়। আর প্রান্তিক উপযোগ হয় কমে যায়, প্রান্তিক উপযোগ হয় 3, 2, 1, অর্থাৎ প্রান্তিক উপযোগ তখন কমে যায়। এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বেড়েছে ঠিকই, কিন্তু বৃদ্ধির হারটা হলো ক্রমহ্রাসমান। আর এই ক্রমহ্রাসমান হওয়ার কারণে মোট উপযোগ কিন্তু হ্রাস পেয়েছে। এখন ভোগের পরিমাণ ভোক্তা যদি চতুর্থ একক থেকে পঞ্চম এককে যায় তাহলে মোট উপযোগ 11ই থাকে এবং তখন প্রান্তিক উপযোগ হয় 0, অর্থাৎ ভোগের পরিমাণ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ 0। এক্ষেত্রে তোমরা প্রশ্ন করতে পারো 11 সর্বোচ্চ উপযোগ, তাহলে সেখানে প্রান্তিক উপযোগ 1, কিন্তু পঞ্চম এককে
11কে সর্বোচ্চ ধরা হলো কেন? চতুর্থ একক ভোগের পর ভোক্তার মনের মধ্যে একটা বাসনা থাকবে যে পরবর্তী দ্রব্য ভোগ করলে আমি কি পরিমাণ উপযোগ পাবো, আমি কি যে পরিমাণ উপযোগ পেলাম তার চেয়ে বেশি পাবো না কম পাবো না একই পরিমাণ পাবো, এরকম একটা বাসনা তার মধ্যে কাজ করবে। এই বাসনা থেকে সে পঞ্চম একক দ্রব্যটি ভোগ করবে এবং ভোগ করে দেখবে যে পঞ্চম এককে যে উপযোগ সে পেয়েছে সেটা চতুর্থ এককে যে উপযোগ পেয়েছিল ঠিক একই উপযোগ, অর্থাৎ একই রকম উপযোগ হয়েছে, অর্থাৎ তার উপযোগের কোনো পরিবর্তন হয় নাই। এই জন্য পঞ্চম একে 11 এককটাই হবে আমাদের সর্বোচ্চ, এটাই হবে সর্বোচ্চ উপযোগ এবং এই ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হবে 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এবং এরপরেও যদি ভোক্তা তার ভোগের পরিমাণ বাড়াতে চায়, অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম একক করতে চায়, তাহলে মোট উপযোগ হ্রাস পাবে, অর্থাৎ 11 থেকে 10, 10 থেকে 6 হবে। সেই ক্ষেত্রে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে -1 এবং -4। অর্থাৎ সূচি থেকে আমরা লক্ষ্য করতে পারছি প্রথম একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ প্রান্তিক উপযোগ সমান, তারপরে দ্বিতীয় থেকে চতুর্থ একক পর্যন্ত মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে ঠিক হয়, কিন্তু সে বৃদ্ধির হার হলো ক্রমহ্রাসমান, যার ফলে প্রান্তিক উপযোগ সেখানে কমে যাচ্ছে। পঞ্চম একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ সর্বোচ্চ এবং প্রান্তিক উপযোগ 0। এরপরেও যদি সে ভোগ বৃদ্ধি করতে চায়, ষষ্ঠ এবং সপ্তম এককে যায়, তাহলে সপ্তম এককে যায় তাহলে মোট উপযোগ হ্রাস পায়, অর্থাৎ 10 একক এবং 6 একক হয়, তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে যায়, 1 এবং 4 হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, সূচি থেকে আমরা এই বিষয়টি লক্ষ্য করলাম। এখন এই বিষয়টি আমরা একটু রেখাচিত্রে দেখব। এই রেখাচিত্রে আমরা ওএক্স অক্ষে ওএক্স অক্ষে আমরা দ্রব্যের একক দেখাইছি, ও ওয়াই অক্ষে আমরা দাম এবং প্রান্তিক উপযোগ দেখাইছি। এমইউ মার্জিনাল ইউটিলিটি কার্ভ বা প্রান্তিক উপযোগ রেখা। এখানে ওএ দ্রব্যের জন্য ওএ একক ভোগের ক্ষেত্রে ভোক্তাকে দাম দিতে হয় 5 টাকা, অর্থাৎ 5 টাকা দামে ওএ পরিমাণ সে দ্রব্য একক ভোগ করতে পারে এবং সেই ক্ষেত্রে তার উপযোগ হয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিষয়টি উপস্থাপনের জন্য এটি মুছে নিলাম। যখন ভোগের পরিমাণ ওএ সমান প্রান্তিক উপযোগ, তখন ভোগ প্রান্তিক উপযোগ এপি তখন ভোগের পরিমাণ এ থেকে এবি হলে, ও থেকে এবি হলে প্রান্তিক উপযোগ হয় বিকিউ এবং ভোগের পরিমাণ বিসি হলে প্রান্তিক উপযোগ হয় সিআর আর প্রান্তিক উপযোগ সিডি, ভোগের পরিমাণ সিডি হলে প্রান্তিক উপযোগ হয় ডিএস। ভোগের পরিমাণ ডিই হলে প্রান্তিক উপযোগ হয় ইটি। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে DS greater than ET greater than এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো AP is greater than BQ is greater than
CR is greater than DS is greater than PT। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি AP হলো সর্বোচ্চ, তার ক্রমে হলো BQ, তার ক্রমে হলো CR, তার ক্রমে হলো DS এবং সর্বশেষে হলো ET। অর্থাৎ এখানে মোট উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, অর্থাৎ প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এবং এই বিন্দুতে আমরা যদি বিবেচনা করি, এই বিন্দুতে ভোক্তা কোনো দাম দিতে রাজি নয়, অর্থাৎ 0, তার ফলে এই বিন্দুতে ভোক্তার উপযোগ হলো 0। এই বিন্দুতে সমান ভোক্তার উপযোগ 0, কারণ এক্ষেত্রে ভোক্তা কোনো দাম দিতে রাজি নয়, ফলে এই বিন্দুতে তার মোট উপযোগ 0। তো রেখাচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ভোক্তা ভোগের পরিমাণ যতই বৃদ্ধি করে, অর্থাৎ একক বৃদ্ধি করা হচ্ছে OA থেকে AB, AB থেকে BC, BC থেকে CD, CD থেকে DF এবং DF থেকে EF, যতই বৃদ্ধি করা হোক না কেন মোট উপযোগ ক্রমান্বয়ে তার হ্রাস পাচ্ছে। এবং এই বিন্দুতে মোট উপযোগ, F বিন্দুতে মোট উপযোগ তার 0, কেননা সেই ক্ষেত্রে সে কোনো প্রকার দাম দিতে রাজি নয়। এরপরে ভোক্তা যদি ভোগের পরিমাণ বাড়াতে চায়, অর্থাৎ ভোক্তা যদি বাড়াতে চায় DEF যদি EF করতে চায়, তাহলে কি হবে? EF করতে চলে তার ভোগের পরিমাণ হবে নেগেটিভ মাইনাস, EF এ তার নেগেটিভ হবে GH পরিমাণ। অর্থাৎ ভোক্তা যদি এই বিন্দুর পরেও যদি উপযোগ অর্থাৎ ভোগ যদি বৃদ্ধি করতে চায়, তাহলে তখন সেটা চলে যাবে G বিন্দুতে, এবং G বিন্দুতে MU রেখা H বিন্দুতে স্পর্শ করবে, ফলে সেখানে ঋণাত্মক উপযোগের পরিমাণ হবে GH পরিমাণ। অর্থাৎ GH পরিমাণ এটা হবে ঋণাত্মক ভোগ। অর্থাৎ সূচি থেকে আমরা যেটা দেখলাম এবং রেখাচিত্রে আমরা যে ব্যাখ্যা পাচ্ছি, সেখান থেকে আমরা বুঝতে পারছি কোনো নির্দিষ্ট সময়ে ভোক্তা একটি দ্রব্য যতই অধিক পরিমাণ ভোগ করুক না কেন, ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে তার কাছে কমতে থাকে। অর্থাৎ অতিরিক্ত প্রাপ্ত উপযোগ অর্থাৎ প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এই যে প্রবণতা, এটাই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, হ্রাসমান হারে বৃদ্ধি পায়। অর্থাৎ নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি নির্দিষ্ট দামে কোনো দ্রব্য যখন ক্রমাগত অধিক পরিমাণ ভোগ করতে থাকে, তখন ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। আর অতিরিক্ত একক থেকে সে যে উপযোগ পায়, অর্থাৎ প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। এটাই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি নিশ্চয় তোমরা উপলব্ধি করতে পেরেছ। তারপরেও যদি তোমাদের সমস্যা হয়, তাহলে তোমরা এই ভিডিওটির কমেন্টস বক্সে কমেন্টস করবা, আমরা সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।